So, hello everyone, welcome to my class and also welcome to my channel, Physics, the Godfather of Universe. So, আজকে আমি আবার ম্যাগনেসিয়ামের উপরে আলোচনা শুরু করতে চলেছি। তো ম্যাগনেসিয়ামে আমাদের যে টপিকটা আলোচনা করবো, দ্যাট ইজ পৃথিবী ভূচুম্বক, যেটা ভূচুম্বক পৃথিবী যেটি বিরাট চুম্বক, সেটা নিয়ে আমাদের আলোচনা হয়েছিল লাস্ট। এবং সেখানে আমরা কিছু জিনিসপত্র বলেছিলাম, কিছু ডেফিনেশন পড়েছিলাম। এবং আমরা লাস্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমাদের যে আর্থ ম্যাগনেটিক ফিল্ড, সো এই আর্থ ম্যাগনেটিক ফিল্ডের যে উত্তর মেরুটা এবং দক্ষিণ মেরুটা সেটা কোথায় অবস্থিত সেটা সেই সম্পর্কে তোমাদের বলা হয়েছিল। ওকে, এবং তারপরে বলা হয়েছিল যে এই আর্থ ম্যাগনেটিক ফিল্ডে আর যে মানে আর্থ ম্যাগনেটের যে নর্থ পোলটা বা ম্যাগনেটিক নর্থ পোল, যেটা সেই ম্যাগনেটিক নর্থ পোলটা হচ্ছে আমাদের জিওগ্রাফিক্যাল নর্থ পোল থেকে 2400 কিলোমিটার দূরে, এবং সেটা কোথাও অবস্থিত কানাডার বোথ হেমিলিক্সে। এবং আমাদের যে আর্থ ম্যাগনেটের যে সাউথ পোলটা, সেই সাউথ পোলটা হচ্ছে দক্ষিণ ভারতে অবস্থিত, এবং সেটা দক্ষিণ মেরু থেকে প্রায় 2200 কিলোমিটার দূরে অবস্থিত। এবং যে অঞ্চলে এটা অবস্থিত সেটা হচ্ছে দক্ষিণ ভিক্টোরিয়াতে এটা অবস্থিত। এবং ওই দুই জায়গায় যদি আমরা যাই এবং আমাদের হাতে যদি কোনো রকম কোনো বার ম্যাগনেট থাকে, এবং অবশ্যই এটা যদি সেটা ভার কেন্দ্রতে ঝোলানো থাকে, তাহলে পরে দেখা যাবে যে ওই দুই জায়গাতে কি হয়, ওই দুই জায়গাতে দেখা যাবে যে একদম নর্থ পোলে যদি যাও তাহলে পরে দেখতে হবে তো আর্থ ম্যাগনেটের যে নর্থ মেরুটা, সেই নর্থ মেরুটা দেখবে ওখানে কি হয়ে গেছে, ওখানে মানে তোমার হাতের যে ম্যাগনেটটা থাকে বার ম্যাগনেট, সেই বার ম্যাগনেটের নর্থ পোলটা কানাডার বোথ হেমিলিক্সে একেবারে ডাউন হয়ে যাবে। এবং তুমি যদি সাউথ ভিক্টোরিয়ায় যাও তাহলে সাউথ ভিক্টোরিয়া গেলে দেখতে হবে যে তোমার হাতে যে বার ম্যাগনেটটি আছে, সেই বার ম্যাগনেটের যে সাউথ পোল, সেই সাউথ পোলটা হচ্ছে বোথ হেমিলিক্সে দক্ষিণ ভিক্টোরিয়া গেলে পরে সেটা ডাউন হয়ে যাবে। আচ্ছা, এবং এই আচরণ বিধি থেকে আমরা আরেকটা জিনিস যেটা স্পষ্ট বুঝতে পারি, সেটা হলো এই যে আমাদের যে আর্থ ম্যাগনেট, সেই আর্থ ম্যাগনেটের যে নর্থ পোলটা, সেই নর্থ পোলের আচরণ হচ্ছে একটা বার ম্যাগনেটের সাউথ পোলের মতো, এবং আর্থ ম্যাগনেটের যে সাউথ পোল তার আচরণ হচ্ছে বার ম্যাগনেটের নর্থ পোলের মতো। এবং সেই নিয়ে আমি বলরেখা অঙ্কন করেছিলাম, এখনো বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ বলরেখাটা আছে, আঁকা আছে, আরো পরে ভালোভাবে দেখতে হবে। এবং সেখান থেকে দেখলে দেখা যায় যে আমাদের ম্যাগনেটিক নর্থ পোল থেকে ম্যাগনেটিক সাউথ পোল থেকে বলরেখাগুলো শুরু হয়, এবং শুরু হয়ে হচ্ছে ম্যাগনেটিক নর্থ পোলে গিয়ে ঢোকে, এবং আর্থ ম্যাগনেট অবভিয়াসলি। এবং দেখা যায় যে কিছু বলরেখা সাউথ পোল থেকে বেরিয়ে ম্যাগনেটিক সাউথ পোল থেকে বেরিয়ে হচ্ছে ইনফিনিটিতে যাচ্ছে, এবং ওদিকে দেখা যায় কিছু বলরেখা যারা কিনা ইনফিনিটি থেকে ম্যাগনেটিক নর্থ পোলে এসে প্রবেশ করছে। আচ্ছা, এবং এই ছিল আমাদের আলোচনা। এবং তারপরে আমরা কিছু ডেফিনেশন পড়ি। ফর এক্সাম্পল, যেমন আমরা দেখেছিলাম যে চৌম্বক মধ্যতল ব্যাপারটা কি সেটা সম্বন্ধে জেনেছিলাম। তারপর জেনেছিলাম ভৌগোলিক মধ্যতল এবং ভৌগোলিক অক্ষরেখা এই সম্বন্ধে জানা হয়, এবং ভৌগোলিক অক্ষ, ভৌগোলিক বিষুবরেখা। এবং নেক্সট যেটা জানা হয় সেটা হচ্ছে আমাদের চৌম্বক অক্ষ এবং চৌম্বক বিষুবরেখা সম্বন্ধে। এবং আমরা যদি চৌম্বক বিষুবরেখাতে যাই তাহলে পরে দেখা যায় চুম্বকটা সাম্যাবস্থা থাকে, অর্থাৎ চুম্বকের নর্থ পোল এবং সাউথ পোল একটা সাম্যাবস্থা পজিশন থাকে, মানে কোনো পোলই ঝুঁকে থাকে না। ঠিক আছে, এবং সেটা বলেছিলাম আমি জায়গাটা দেখিয়েছিলাম ছবির মধ্যে, যার থেকে কোন জায়গাতে এই ঘটনাটা ঘটে। এবং আরেকটা জিনিস যেটা সেটা বলা বাহুল্য, সেটা হচ্ছে আমাদের পৃথিবীর যে উত্তর গোলার্ধ এবং চুম্বকের যে উত্তর মেরু, এই দুটো কিন্তু একই রেখায় অবস্থিত নয়। পৃথিবীর উত্তর গোলার্ধ এবং চুম্বকের যুক্ত মেরু তারা দুজন কিন্তু একই রেখাতে অবস্থিত নয়, সেটা বলেছিলাম। এবং তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 11.5 ডিগ্রি। এই টপিকটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছিল। এবং শেষ আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা ভূচুম্বকের যে বলরেখা, এবং বলরেখাটা দেখা যায় যে আর্থ ম্যাগনেটের সাউথ পোল থেকে শুরু হয় এবং নর্থ পোলে শেষ হয়, যেটা শুরুতেই বলেছিলাম। এবং কিছু বলরেখা আর্থ ম্যাগনেটের সাউথ পোল থেকে ইনফিনিটিতে যায়, এবং নর্থ পোলে কিছু বলরেখা ইনফিনিটিতে এসে প্রবেশ করে। তো মোটের উপর এই ছিল আমাদের লাস্ট দিনে আলোচনার বিষয়। তো আজকে আমরা মেইনলি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ভূচুম্বকত্বের কিছু উপাদান বা মূল রাশি, এটা সম্বন্ধে আমরা আজকে আলোচনা করবো। সো লেটস স্টার্ট। ওকে, ফাইন। ওকে, তো ভূচুম্বকত্বের উপাদান বা মূল রাশির মধ্যে প্রথম যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে বিনতিকোণ বা নতিকোণ, বা যেটাকে বলা হয়ে থাকে দ্যাট ইজ অ্যাঙ্গেল অফ ডিপ বা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। তো এখানে ছবিতে দেখো আমি দুটো ছবি এঁকেছি, একটা হচ্ছে আমি পিতল দণ্ড নিয়ে একটা ছবি আঁকা আছে, এবং একটা চুম্বক দণ্ড নিয়ে ছবি আঁকা আছে। তো এখানে বলি, এবার প্রথম আমরা যদি একটা পিতলের দণ্ডকে যদি তার ভারকেন্দ্র বরাবর আমরা তাকে যদি বাধাহীনভাবে কোনো সুতোর সাহায্যে ঝুলিয়ে দিই কোনো জায়গা থেকে, তাহলে পরে দেখা যায় পিতলের দণ্ডটি তার অক্ষ বরাবর এরকম ভাবে কি হয়, এভাবে ঝুলতে থাকে, এবং সাম্যাবস্থা হয় অবভিয়াসলি। এবং যেহেতু আমি ওর ভার কেন্দ্রে বেঁধেছি, তার জন্য কি হয়, তার জন্য কিন্তু একটা সাম্যাবস্থা বজায় রাখবে সেক্ষেত্রে। কিন্তু সেখানে পিতলের দণ্ড না নিয়ে যদি আমরা কোনো চুম্বক পদার্থ নিই বা কোনো চুম্বক দণ্ডকে নিই,
চুম্বক বানাতে বলবো না, যদি কোনো চুম্বক দণ্ডকে নিই অর্থাৎ কোনো ম্যাগনেট বারকে নিই, তাহলে এবং সেই ম্যাগনেট বারকে নিয়ে যদি তাকে ভারকেন্দ্র বরাবর এরকম সুতোর সাহায্যে ঝোলানো যায়, তাহলে পরে সেটা কিন্তু এরকম পিতলের দণ্ডের মতো এরকম সাম্যাবস্থানে থাকবে না, না থেকে বরং এরকম ভাবে একটু কাজ হয়ে থাকবে। যে কোনো একটা মেরু, এখানে আমি সাউথ মেরুকে নিচে থেকে ডাউন করেছি, তার মানে বোঝা যাচ্ছে যে আমরা এখানে আমরা মোটামুটি দক্ষিণ গোলার্ধের কাছাকাছি আছি। তো সেখানে কি, তাহলে সেখানে দেখা যায় যে সাউথ পোল যেটা, সেই সাউথ পোলটা কিন্তু নিচের দিকে থেকে ডাউন হয়ে থাকে, এবং নর্থ পোল যেটা, সেই নর্থ পোলটা কিন্তু উপর দিকে থাকে। মানে মোটা কথা কোনো একটা পোল নিচের দিকে বা কোনো একটা পোল উপর দিকে থাকবে, সেটা যে গোলার্ধ হোক না, তার মানে ও সাম্যাবস্থায় থাকবে না সেই অর্থে। তো এই যে ও সাম্যাবস্থায় থাকছে না, এবং সাম্যাবস্থায় না থেকে ওর যে অক্ষটা, সাম্যাবস্থায় না রেখে ওর যে অক্ষটা, মানে চুম্বকের যে অক্ষটা, এটা তো চুম্বকের অক্ষ মাঝখানে চলে গেল, এবং চুম্বকের অক্ষটা এই যে রেখাটা, এই যে মাঝখানে যে লাল রঙের রেখাটা চলে গেল, এই লাল রঙের রেখাটাকে আমরা বলতে পারি যে বিলম্ব বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত, বিলম্ব বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত অনুভূমিক তল, বা বলা ভালো এটা অনুভূমিক তল। বিলম্ব বিন্দু মানে মিন্স আমি যে পয়েন্ট থেকে ঝুলালাম, সেই পয়েন্ট, এই যে জায়গা থেকে ঝুলালাম, মানে অর্থাৎ যে পয়েন্টে বেস করে ঝুলে আছে, দ্যাটস কল্ড বিলম্ব বিন্দু। এই বিলম্ব বিন্দুর মধ্য দিয়ে যে রেখাটা কল্পনা করা হলো, বা বলা হলো যে আমরা অনুভূমিক তলটা কল্পনা করা হলো, সেই তলের সাথে এই চুম্বকের মধ্য দিয়ে যে তলটা চলে গেল, সেই তলটার যে অ্যাঙ্গেল করে আছে, সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় বিরোধী কোণ বা নতি কোণ, বা এটাকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল অফ ডিপ। এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ এখানে, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় বিরোধী কোণ বা নতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিপ। অর্থাৎ বলা হলো যে কোনো স্থানে অবিলম্ব তলে বাধাহীনভাবে ঝুলন্ত চুম্বক শলাকার বিলম্ব বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত অনুভূমিক তলের সাথে চুম্বক শলাকার অক্ষ যে কোণ উৎপন্ন করে, তাকে বলা হয় ওই স্থানে বিরোধী কোণ বা নতি কোণ। এইবার জেনারেলি বিরোধী কোণ, আমরা যদি কোনো স্থানে বিরোধী কোণ জানা থাকি, মানে জেনে থাকি, তাহলে ওই স্থানে আমরা ভূ চুম্বক ক্ষেত্রের যে অভিমুখ সেটা নির্ণয় করতে পারি, এবং এক একটা স্থানে বিরোধী কোণের মান এক এক রকম হয়ে থাকে। এক একটা স্থানে যে বিরোধী কোণ, সেই বিরোধী কোণের মান কিন্তু এক এক রকম হয়ে থাকে। ফর এক্সাম্পল, কলকাতার বিরোধী কোণ 30 ডিগ্রি নর্থ। সাপোজ কলকাতার বিরোধী কোণ, তোমাকে এখানে প্রশ্ন দিয়ে দিতে পারে যে কোনো একটা জায়গার নাম বলে দিল এবং তার বিরোধী কোণ বলে দিল, যে কলকাতার বিরোধী কোণ 30 ডিগ্রি নর্থ। এই 30 ডিগ্রি নর্থ বলতে কি বোঝায়? কলকাতার বিরোধী কোণ 30 ডিগ্রি নর্থ বলতে বোঝায় যদি কলকাতায় আমরা কোনো চুম্বক শলাকাকে এরকম বাধাহীনভাবে এখানে ঝুলিয়ে রাখি, তাহলে পরে চুম্বক শলাকার যে অক্ষ, সেই চুম্বক শলাকার অক্ষটি অনুভূমিক তলের সাথে, অর্থাৎ এই যে তলটা, এই যে অনুভূমিক তলটা দেখতে পাচ্ছ, এই মাঝখানে যে তলটা গেল সেটা হচ্ছে অনুভূমিক তল, মাঝখান দিয়ে যে তলটা চলে গেল সেটা হচ্ছে অনুভূমিক তল। তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে অনুভূমিক তলের সাথে কি করবে? অনুভূমিক তলের সাথে যেটা করবে সেটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এবং তার পাশাপাশি ওর যে উত্তর, মানে যে চুম্বকটা নিয়ে তুমি কাজ করছো, যে চুম্বকটা নিয়ে তুমি দেখছো আর কি, সেই চুম্বকের যে নর্থ পোল নিচের দিকে ডাউন হবে। আবার বলছি, কলকাতার কোনো চুম্বক শলাকাকে যদি বাধাহীনভাবে আমরা ঝুলিয়ে রাখি, ঝুলালে পরে দেখা যায় প্রথম কথা চুম্বক শলাকার উত্তরের নিচের দিকে ডাউন থাকবে, এবং দ্বিতীয়ত চুম্বক শলাকার যে অক্ষ, সেই চুম্বক শলাকার অক্ষটা অনুভূমিক তলের সাথে 30 ডিগ্রি কোণ করে অবস্থান করবে। তাহলে বিভিন্ন জায়গার বিভিন্ন স্থানের তোমাকে বিরোধী কোণ বলে দেওয়া হবে, এবং তোমাকে বলে দেওয়া হবে যে দিল্লি হোক বা কলকাতা হোক বা অমুক জায়গা হোক, তার বিরোধী কোণ এত ডিগ্রি নর্থ বা সাউথ বলতে কি বোঝা যায়, তাহলে পরে তার অ্যান্সারটা একই হবে। যে প্যাটার্নটা বলবো সেই প্যাটার্নই অ্যান্সারটা হবে, জাস্ট ডিগ্রিটা চেঞ্জ হয়ে যাবে, এবং যে ডাইরেকশন বলবে আইদার নর্থ অথবা সাউথ, তাহলে পরে ম্যাগনেটের সেই পোলটা কি হবে? নিচের দিকে থাকবে। তো এটাই হচ্ছে বিরোধী কোণ বা অ্যাঙ্গেল অফ ডিপ বা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। নেক্সট আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বিরোধী কোণের পরে দ্যাট ইজ চ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন। অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন, তো চ্যুতি কোণ কি সেটা বলি। ওকে, সো চ্যুতি কোণ বা এটাকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন। এটাকে বলা হয় চ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন। চ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন হচ্ছে কোন স্থানের ভৌগোলিক মধ্যতল এবং চৌম্বক মধ্যতল এর মধ্যে যে কোণটা তৈরি হয় তাকে চ্যুতি কোণ বলা হয়। ফর এক্সাম্পল আমরা ভৌগোলিক মধ্যতল বলতে জেনারেলি যাকে বুঝি, এবং ভৌগোলিক মধ্যতল মানে আমি বলেছিলাম ভৌগোলিক অক্ষরেখা বরাবর যদি আমরা কোনো প্লেনকে ঢুকিয়ে দিই, হ্যাঁ ভৌগোলিক অক্ষরেখা বরাবর যদি কোনো প্লেনকে ঢুকিয়ে দিই, তাহলে পরে যে তলটা তৈরি হচ্ছে দ্যাট ইজ ভৌগোলিক মধ্যতল, খুব সহজভাবে। এবং চৌম্বক মধ্যতল কি? চৌম্বক মধ্যতল হচ্ছে চৌম্বক অক্ষরেখা বরাবর যদি আমরা কোনো প্লেনকে বা কোনো সমতলকে ঢুকিয়ে দিই, তাহলে পরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের চৌম্বক মধ্যতল। এখন সাপোজ মনে করো ভৌগোলিক মধ্যতল হচ্ছে এটা এবং চৌম্বক মধ্যতল হচ্ছে এটা। এই যে দুটো রাস্তা দেখতে পাচ্ছ, এই যে ভৌগোলিক মধ্যতল আর চৌম্বক মধ্যতলের মধ্যে যে অ্যাঙ্গেলটা এখানে তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় থাকে চ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন। এখানে চ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন। আমরা বলছি ভৌগোলিক মধ্যতল এবং এই যে আমাদের চৌম্বক মধ্যতল, এদের মধ্যে যে অ্যাঙ্গেলটাকে বলা হয় চ্যুতি কোণ, এবং চ্যুতি কোণকে ডেল্টা অক্ষ দিয়ে প্রকাশ করা হয়। এবং যে চ্যুতি কোণ, এই চ্যুতি কোণকে বলা হয় থাকে ডেল্টা অক্ষ দিয়ে প্রকাশ করা হয়।
আচ্ছা, এবার একই রকম ভাবে আমাদের যেটা বলা হবে সেটা হচ্ছে কোন স্থানের চ্যুতিকোণ, এত বলতে কি বোঝা যায়। সাপোজ তোমাকে বলা হলো যে কলকাতার চ্যুতিকোণ, সাপোজ বলে দেওয়া হলো কলকাতার চ্যুতিকোণ 0 ডিগ্রি, কলকাতার চ্যুতিকোণ 0 ডিগ্রি 33 মিনিট ইস্ট বলতে কি বোঝায়। যেরকম আমি এখানে বললাম যে কলকাতার বিরোধীকোণ যেরকম বলা হলো যে কলকাতা বিরোধীকোণ 30 ডিগ্রি বলতে কি বোঝায়, তো একইভাবে এখানে বলা হতে পারে যে কলকাতার যে চ্যুতিকোণ বা কোনো একটা জায়গার চ্যুতিকোণ 0 ডিগ্রি 33 মিনিট ইস্ট বলতে কি বোঝায়। এটা বলতে বোঝায় যে ওই যে দুই মধ্যতল মানে চৌম্বক মধ্যতল এবং ভৌগোলিক মধ্যতল, এই দুই মধ্যতলের ভেতরে যে কোণ উৎপন্ন হবে সেই কোণটা হচ্ছে 0 ডিগ্রি 33 মিনিট। প্রথম কথা আবার বলছি, চৌম্বক মধ্যতল কলকাতাতে মানে এখানে এই পজিশনে মানে 0 ডিগ্রি 33 মিনিট ইস্ট কথাটার অর্থ হচ্ছে তার মানে চৌম্বক মধ্যতল এবং ভৌগোলিক মধ্যতলের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি 33 মিনিট ইস্ট। এবং কোনো বাধাহীনভাবে অনুভূমিক তলে ঘুরতে সক্ষম এরূপ একটা চৌম্বক শলাকা কি করবে, এরূপ একটা চৌম্বক শলাকা যেটা যে কোণটা উৎপন্ন করবে সেটা হচ্ছে 0 ডিগ্রি 33 মিনিট ইস্ট। এবং সেটা কার মধ্যে, সেটা হচ্ছে তার ভৌগোলিক মধ্যতল এবং চৌম্বক মধ্যতলের মধ্যে। এবং অবভিয়াসলি এবং যে উত্তর মেরু যেটা বাধাহীনভাবে যে আবার বলছি যে বাধাহীনভাবে যে কোনো চুম্বক শলাকা যেটা এখানে ঘুরতে সক্ষম সেটা কি করবে, সেটা তার যে উত্তর মেরু তার উত্তর মেরুটা যেটা করবে সেটা হচ্ছে ইস্ট অর্থাৎ পূর্ব দিকে মুখ করে বিক্ষিপ্ত অবস্থায়। আবার বলছি কলকাতার চ্যুতিকোণ 0 ডিগ্রি 33 মিনিট ইস্ট বলতে বোঝায় যে কলকাতায় ভৌগোলিক মধ্যতল এবং চৌম্বক মধ্যতলের মধ্যে যে কোণটা তৈরি হয়েছে সেটা হচ্ছে 0 ডিগ্রি 33 মিনিট। এবং ওই অঞ্চলে বাধাহীনভাবে ঘুরতে অনুভূমিক তলে কোনো ঘুরতে সক্ষম কোনো চুম্বক শলাকার যে উত্তর মেরু সেই উত্তর মেরুটা পূর্ব দিকে মুখ করে বিক্ষিপ্ত অবস্থায় থাকবে। তো তেমনই বিভিন্ন জায়গাতে তোমাকে এরকম চ্যুতিকোণ বলে দেওয়া হবে, তার ভ্যালু বলে দিয়ে বলা হবে যে ওর চ্যুতিকোণ বলতে কি বোঝায়। সাজেস ধরো তোমাকে বলে দেওয়া হলো যে এখানে আমি বলি যে দিল্লি চ্যুতিকোণ 2 ডিগ্রি ওয়েস্ট বলতে কি বোঝাবে, তো দিল্লি চ্যুতিকোণ 2 ডিগ্রি ওয়েস্ট বলতে বোঝাবে যে কি যে দিল্লিতে এখানে যেটা হয় সেটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল এবং চৌম্বক মধ্যতলের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 2 ডিগ্রি। এবং ওই দিল্লিতে কোনো অনুভূমিক তলে বাধাহীনভাবে ঘুরতে সক্ষম কোনো চুম্বক শলাকার উত্তর মেরু কি হবে ওয়েস্টে অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে স্থির অবস্থায় থাকবে। তো এটাই হচ্ছে আমাদের চ্যুতিকোণ অর্থাৎ বা বলা যায় অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। ওকে, নাও দ্য লাস্ট টপিক। ওকে, see this picture very carefully. That is last এখন যেটা বলা হবে সেটা হচ্ছে ভূচৌম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ। তো ভূচৌম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ মিনস আমরা যদি ভূচৌম্বক ক্ষেত্রকে আমরা যদি দুটি উপাংশে ভাগ করি, তো দুটো উপাংশে ভাগ করলে পরে আমরা যে অনুভূমিক যে উপাংশটা পাবো তাকে বলা হয় অনুভূমিক উপাংশ। এবং অবভিয়াসলি ভূচৌম্বক ক্ষেত্রে দুটো উপাংশ বিভাজন হবে, তার কারণটা আমি শুরুতেই বলেছিলাম যখন বিরোধী কোণ সম্বন্ধে বলা হয়েছিল। সেটা হচ্ছে যদি আমরা আমার একটা চুম্বককে যদি আমরা নর্মাল ঝুলিয়ে রাখি এবং যদিও সিটি পয়েন্ট থেকে আমরা যদি কি করি আমরা যদি কোনো সিটি পয়েন্ট থেকে যদি সিটি পয়েন্টে যদি কোনো সুন্দর সাহায্যে ঝুলিয়ে রাখা হয় তাহলে পরে ও কিন্তু সাম্যাবস্থানে থাকে না, কোনো একটা পোল কি হয়, কোনো একটা পোল নিচের দিকে ডাউন হয়ে থাকবে। তো দ্যাটস ওয়াই ওর যে ফিল্ড যেটা সেটা ফিল্ডটাও কি হবে ভিতরে এবং ডাউন হয়ে থাকবে। এবং যে মেইন যে অক্ষরেখাটা চুম্বক অক্ষরেখা যেটা চুম্বক অক্ষরেখাটা অনুভূমিক দলের সাথে কোনো একটা সার্টেন অ্যাঙ্গেল করে থাকে, এটা আমরা জানি। তো যেহেতু চুম্বকটা ডাউন হয়ে আছে, তো ডাউন থাকার জন্য মানে ডাউন হয়ে আছে বা কোনো একটা সার্টেন অ্যাঙ্গেল হয়ে আছে, অ্যাঙ্গেল বলা হচ্ছে তার সাথে, দ্যাটস ওয়াই ওই চুম্বকের যে ম্যাগনেটিক ফিল্ডটা সেই ম্যাগনেটিক ফিল্ডটাও কি হবে, ওই ম্যাগনেটিক ফিল্ডটাও কিন্তু অনুভূমিক তলের সাথে অ্যাঙ্গেল করে থাকবে। এবার আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড বা যে কোনো জিনিস যে কোনো ভেক্টর কোয়ান্টিটি যখন কোনো একটা অক্ষের সাথে যখন অ্যাঙ্গেল করে থাকে তখন সেই অক্ষ বরাবর কি হয়, আমরা সেই অক্ষ বরাবর আমরা তার অনুভূমিক উপাংশ পাই। এবং সেই অক্ষের অভিলম্ব বরাবর আমরা যে অক্ষটা থাকে দ্যাট ইজ ওর যে উল্লম্ব অক্ষ বরাবর আমরা যেটা পাই সেটা হচ্ছে উল্লম্ব উপাংশ। এটা ভেক্টরের নিয়ম। তো দ্যাটস ওয়াই ওই যে ম্যাগনেটিক ফিল্ডটা সেই ম্যাগনেটিক ফিল্ডটা অভিলম্ব তলের ওই মধ্যতলের মধ্য দিয়ে ওই ভিতর দিয়ে যে তলটা চলে গেল তখন ছবিতে দেখেছিলে, তলটার সাথে যে অ্যাঙ্গেলটা করলো সেই অ্যাঙ্গেলটা করার দরুন সেই তলের তল বরাবর মানে অনুভূমিক যে তল সেই অনুভূমিক তল বরাবর আমরা কি পাচ্ছি, অনুভূমিক তল বরাবর সেই ম্যাগনেটিক ফিল্ডের আমরা পাচ্ছি হচ্ছে তার অনুভূমিক উপাংশ। এবং সেই তলের অভিলম্ব বরাবর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে উল্লম্ব উপাংশ। তো ওই ম্যাগনেটিক ফিল্ডের এই যে অনুভূমিক উপাংশটা সেই অনুভূমিক উপাংশটাকে আমরা বলে থাকি ভূচৌম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ। এবার এই ছবি এখানে আমি একটা ছবি এঁকেছি, এই ছবিটা একটা কিরকম সেই ছবিটা আমি একটু সহজ করে বলি। এখানে খেয়াল করে দেখো, এখানে আমাদের জিওমেট্রিক্যাল নর্থটা এদিকে আর হচ্ছে ম্যাগনেটিক নর্থ হচ্ছে এদিকে, মানে এইভাবে এই পজিশনে, মানে আমার দুটো আঙ্গুল যেভাবে আছে। এবার ঠিক এই ছবিটা ঠিক এখানে এরকম টাইপের হয়ে আছে। খেয়াল করে দেখো এই ছবিটা যেটা এখানে এসেছি সেটা ঠিক এখানে এরকম হয়ে আছে, অর্থাৎ এই বরাবর যেটা হবে সেটা হচ্ছে ভৌগোলিক উত্তর
এবং এই বরাবর যেটা আছে সেটা হচ্ছে চৌম্বক উত্তর, আর এদিকে দক্ষিণ, ভৌগোলিক দক্ষিণ, এদিকে চৌম্বক দক্ষিণ। তো আমি দক্ষিণ নিয়ে কাজ করবো না, আমি যে কোনো একটা সাইড নিয়ে কাজ করবো। তো এখানে যেটা মোদ্দা কথা করা হলো, যেরকম ডাস্টার দিকে বোঝালাম তখন, যে এখানে আমরা কি করলাম, এখানে এরকম ভাবে দুটো এই অক্ষরেখা বরাবর আমরা এখানে তল ধরলাম, আর এই অক্ষরটা বরাবর আমরা তল ধরলাম। এবার এই দুটো তলকে আমরা ঠিক এভাবে রাখলাম এখানে, ঠিক আছে? তো তাহলে এই দুটো তলের ভেতরে, মানে এটা হচ্ছে ভৌগোলিক উত্তর, এটা চৌম্বক উত্তর। তো এই দুয়ের মধ্যে যে কোণটা তৈরি হচ্ছে, সেই কোণটাকে আমরা দেখলাম কিছুক্ষণ আগে, একে বলা হয় ছুটিকোণ। তো এখানে সেই ছুটিকোণটা দেখো এখানে হচ্ছে ডেল্টা, সেই ছুটিকোণটা হচ্ছে এখানে ডেল্টা। এবার এখানে কোনো একটা চুম্বক যদি রাখা হয়, এবং এটা হচ্ছে চুম্বকের উত্তর মেরু অবভিয়াসলি, এবং এটা হচ্ছে ভৌগোলিক উত্তর মেরু। এখন এইখানে যদি আমি কোনো একটা চুম্বককে যদি আমি রাখার চেষ্টা করি, তাহলে সে কিন্তু কোনোদিনও কখনোই অনুভূমিক অবস্থা থাকবে না। না থেকে বরং কি হবে, না থেকে বরং তার কোনো একটা পোল, সাচ অ্যাজ ওর যে কি বলে নর্থ পোল, যেটা সেই নর্থ পোলটা কিন্তু নিচের দিকে ডাউন হয়ে থাকবে। ওর যে নর্থ পোল যেটা, সেটা কিন্তু নিচের দিকে কি হয়ে থাকবে, নর্থ পোল নিচের দিকে ডাউন হয়ে থাকবে। এবং ডাউন থাকাকালীন অবস্থায় নর্থ পোলটা, ঠিক আছে, তো সেটা হচ্ছে ভৌগোলিক চৌম্বক উত্তরের সাথে যে কোণটা ধরে আছে, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি থিটা, সেই অ্যাঙ্গেলটাকে আমরা কিছুক্ষণ আগে বললাম, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় বিরতি কোণ। সেই কোণটা বা সেই অ্যাঙ্গেলটাকে কিছুক্ষণ আগে বললাম, এটা কি বলা হয়, এটাকে বলা থাকে বিরতি কোণ বলা থাকে, ঠিক আছে? তো অতএব এখন যদি টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা যদি আমার এখানে আই হয়, সাপোজ টোটাল ম্যাগনেটিক ফিল্ড বা টোটাল ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি যদি আই হয়, then we can say that is H equals to, then we can say that H equals to I cos theta. Then we can say that H equals to what? H equals to I cos theta, and V equals to what? And V equals to I sin theta. Just see, H that is horizontal component, এই বরাবর পাবো cos theta, এবং V এই বরাবর পাবো আমি I sin theta। এখন দুটোকে যদি স্কয়ার করে যোগ করা হয়, then what we get, H square plus V square equals to I square. That means I, which is equals to root over H square plus V square. Suppose this is equation number 1. এটা সিমিলার ওয়ে, তো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমার যদি হরিজন্টাল কম্পোনেন্ট আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা জানা থাকে, তাহলে পরে আমি টোটাল যে ফিল্ডটা সেটা পেয়ে গেলাম। ইন এ সিমিলার ওয়ে এখান থেকে আরেকটা জিনিস আমি পাবো, দ্যাট ইজ sin theta, that is not sin theta, that is tan theta, that is angle. So what will be the tan theta? That is sin theta by cos theta. What will be the tan theta? That is sin theta by cos theta. So that is sin theta by cos theta, it is I sin theta by cos theta. So I have answer, that is what, V by H. That is V by H. So theta, that will be tan inverse V by H. অর্থাৎ V আর H এর ভ্যালু যদি জানা থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা কি পাবো, সেক্ষেত্রে আমরা বিরোধী কোণ যেটা, সেই বিরোধী কোণের ভ্যালুটা জানতে পারবো। তাহলে এভাবে আমরা ভূচুম্বকের প্রাবল্যের জন্মভূমিক উপাংশ এর সাহায্যে আমরা কি জানতে পারি, এর সাহায্যে আমরা প্রতিকোণ, বিরোধী কোণ বা এই ধরনের জিনিসপত্র আমরা জানতে পারি। ওকে, ফাইন। ওকে, সো নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হবে আমাদের লাস্ট এই চ্যাপ্টারের দুটো টপিক, দ্যাট ইজ হিস্টেরিসিস গ্রাফ, এবং তারপর আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে হিস্টেরিসিস গ্রাফের পরে নেক্সট যে টপিকটা থাকছে সেটা হচ্ছে আমাদের ওই একটা এইচ আর ভি, মানে দুটো আমরা দেখলাম আগের দিনই যে দু রকমের চৌম্বক ক্ষেত্র, দ্যাট ইজ এইচ আর ভি। তো এইচ আর ভি এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি কোনো চৌম্বক দ্বিমেরুকে রাখি, তো রাখলে পরে তারা এক ধরনের ট্যানজেন্ট সূত্র মেনে চলে, দ্যাট ইজ tan theta equal to V by H। তো এই জিনিসটা, এই দুটো টপিক আমরা পরের দিন করবো। এবার পরের দিন করলে পরে আমাদের ইলেকট্রোম্যাগনেটিজম যে পার্ট, সেই ইলেকট্রোম্যাগনেটিজম পার্টের যে ভিডিওটা সেটা কমপ্লিট হয়ে যাবে। মানে মোটের উপর 3 থেকে 4টে চ্যাপ্টার আমাদের একটা ভিডিওতে কমপ্লিট। এবং নেক্সট যে ভিডিওটা শুরু হবে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নিয়ে। সো নেক্সট ভিডিওতে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন শুরু হবে, এবং নেক্সট ভিডিওতে আমাদের মানে নেক্সট ভিডিওর পরে ভিডিওতে হবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এবং এই পরে যে ভিডিওটা আসতে চলেছে তার মধ্যে আমরা আলোচনা করব আমাদের এই টপিকটা, দ্যাট ইজ দুটো ফিল্ডের মধ্যে যদি মানে বি ফিল্ড আর এইচ ফিল্ড, মানে দুটো ক্ষেত্রের মধ্যে যদি আমরা কোনো চৌম্বক সরাসরি রাখি বা মধ্যবর্তী চৌম্বক দ্বিমেরুকে রাখি, তাহলে দ্বিমেরুকে রাখলে পরে সে কিরকম আচরণ করে। এবং আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ হিস্টেরিসিস। তো হিস্টেরিসিস গ্রাফ সম্বন্ধে আলোচনা হবে। সো পরের ভিডিওতে দেখা হচ্ছে।